বিদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের এই বাংলায়, এই ভারতে রাখার জন্য মরিয়া প্রয়াস এসআইআর কে বানচাল করব। বিজেপির মাথা ব্যথা নেই যে 14ই ফেব্রুয়ারি ভোটার তালিকা বের করতে হবে। মাথা ব্যথা ইলেকশন কমিশনের আর তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের। যদি এসআইআর ভণ্ডুল হয়, ভোটার তালিকা বেরোবে না। ভোটার তালিকা না বেরোলে নির্বাচনের নির্ঘণ্ট বেরোবে না। নির্বাচন না হলে ভোট গণনা হবে না। ভোট গণনা না হলে এমএলএদের নাম গেজেটে প্রকাশ হবে না। এমএলএদের নাম গেজেটে প্রকাশ না হলে সরকার তৈরি হবে না। আর 5ই মে 2026 রাত্রি 12টার মধ্যে নতুন সরকার না হলে কাউকে বলতে হবে না রাষ্ট্রপতি শাসন 356। দেখুন বন্ধুরা, আজ আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলতে চলেছি যা শুধু ভোটার তালিকা সংশোধন বা নির্বাচন কমিশনের একটি প্রশাসনিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। এই প্রশ্ন ছুঁয়ে যাচ্ছে সংবিধান, গণতন্ত্র, কেন্দ্র রাজ্য সম্পর্ক। এমনকি অনেকের মতে রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনা রয়েছে আমাদের রাজ্যে। প্রশ্ন একটাই, সুপ্রিম কোর্টের নির্দেশে কি সত্যি কোণঠাসা হয়ে পড়ল রাজ্য প্রশাসন বা নির্বাচন কমিশন? আর তার জেরেই কি ধীরে ধীরে এমন পরিস্থিতির দিকে এগোচ্ছে বাংলা যেখানে সংবিধান সংকটের কথা উঠতে পারে? চলুন ধাপে ধাপে বিষয়টা বুঝে নেওয়া যাক। এসআইআর কি, কেন এই নিয়ে এত বিতর্ক হচ্ছে? এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য ভোটার তালিকা থাকা নামগুলো যাচাই করা, ভুল তথ্য সংশোধন, ভুয়ো বা ডুপ্লিকেট নাম বাদ দেওয়া। নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী এ রাজ্যে প্রায় 1,40,00,000 ভোটারকে নোটিশ পাঠানো হয়েছে। এদের মধ্যে একাংশ 2002 সালে এসআইআর এর সঙ্গে একাংশ যুক্ত নন। আর সবচেয়ে বড় অংশ প্রায় 1,36,00,000 ভোটার যাদের ক্ষেত্রে রয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি অর্থাৎ তথ্যগত অসঙ্গতি। এখান থেকে শুরু হচ্ছে বিতর্ক। লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে কি? সহজ ভাষায় বললে নাম আছে কিন্তু জন্ম তারিখে গরমিল রয়েছে, ঠিকানা আছে কিন্তু নথির সঙ্গে মিলছে না, বা একাধিক নথিতে একাধিক তথ্য নির্বাচন কমিশন দাবি করছে। এই অসঙ্গতি না মিটলে ভোটার তালিকা চূড়ান্ত করা যায় না। কিন্তু বিরোধীদের প্রশ্ন, এত বিপুল সংখ্যক ভোটার কি রাতারাতি নথি জোগাড় করতে পারবেন? এটা কি কার্যত ভোটাধিকার খর্ব করার রাস্তা নয়? এই প্রশ্ন পৌঁছে যায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট কি বলল? সোমবার শুনানিতে শীর্ষ আদালত স্পষ্ট ভাষায় জানায়, ভোটার তালিকা সংশোধনের নামে কোনো যোগ্য নাগরিক যেন বাদ না পড়েন, তার দায়িত্ব নির্বাচন কমিশনের। এরপরে মঙ্গলবার আসে 10 দফার নির্দেশিকা। এই নির্দেশিকাগুলি শুধু প্রশাসনিক নয়, রাজনৈতিকভাবে অন্তত গুরুত্বপূর্ণ। তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ্যে টাঙাতে হবে। গ্রাম ও শহর দুই ক্ষেত্রেই সাধারণ মানুষ যেন দেখতে পান। ভোটাররা চাইলে নিজে বা অনুমোদিত প্রতিনিধি নিয়ে আপত্তি জানাতে পারবেন। বুথ লেভেল এজেন্টদের অংশগ্রহণের পথ খুলে দেন আদালত। অতিরিক্ত 10 দিন সময় দিতে হবে। পর্যাপ্ত কর্মী ও নিরাপত্তার দায় রাজ্য ও কমিশনের, আইনশৃঙ্খলা সম্পূর্ণ দায় প্রশাসনের। ব্যক্তিগত শুনানির সুযোগ বাধ্যতামূলক। নথি গ্রহণের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। এমনকি মাধ্যমিকের এডমিট কার্ড ও জন্ম তারিখের নথি হিসাবে মান্যতা দিতে হবে। বন্ধুরা, এগুলো পড়ে মনে হতে পারে এই নির্দেশ মানতে গেলে গোটা প্রক্রিয়া নতুন করে সাজাতে হবে। এখানে সমস্যা, কারণ আগে ঘোষণা ছিল 7ই ফেব্রুয়ারি শুনানির শেষ দিন, 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে গেলে শুনানির সময় বাড়াতে হবে, নথি জমার সময় বাড়াতে হবে, কর্মী বাড়াতে হবে, নিরাপত্তা বাড়াতে হবে। অর্থাৎ 14 ফেব্রুয়ারির সময়সীমা কার্যত অনিশ্চিত। নির্বাচন কমিশনে ইঙ্গিত দিয়েছেন চূড়ান্ত তালিকা প্রকাশ পিছিয়ে যেতে পারে। এতে কি শেষ? না, এখানে থেকেই শুরু রাজনৈতিক অঙ্ক। কারণ ভোটার তালিকা মানে নির্বাচন, আর নির্বাচন পিছলে পঞ্চায়েত, পৌরসভা, বিধানসভা সব কিছুর ওপর প্রভাব পড়তে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এই বিলম্ব কি সাংবিধানিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে রাজ্যকে? কারণ রাষ্ট্রপতি শাসনের প্রসঙ্গ কেন উঠছে?
কারণ সংবিধান 356 অনুচ্ছেদ অনুযায়ী যদি কোনো রাজ্যের সংবিধান ব্যবস্থা ভেঙে পড়ে তাহলে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। এখন সরাসরি কেউ বলছে না, কিন্তু আগামীকাল রাষ্ট্রপতি শাসন হবে। কিন্তু প্রশ্ন উঠছে, যদি নির্বাচন সময় মতো না হয়, যদি ভোটার তালিকা নিয়ে চরম বিশৃঙ্খলা তৈরি হয়, যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন হয়, তাহলে কি কেন্দ্রের হস্তক্ষেপের রাস্তা পারবে? এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। রাজ্য সরকার কি বলছে? রাজ্য সরকারের বক্তব্য একটাই, এসআইআর প্রক্রিয়ার সাধারণ মানুষ হয়রান হচ্ছে, গরিব, পরিযায়ী শ্রমিক, সংখ্যালঘুরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নির্বাচন কমিশন কেন্দ্রের নির্দেশে কাজ করছে। তৃণমূল কংগ্রেস শুরু থেকেই দাবি করে আসছে বিএলএ-2দের অংশগ্রহণ ছাড়া এই প্রক্রিয়া স্বচ্ছ হতে পারে না। তবে সুপ্রিম কোর্ট সেই দাবিকে অনেকটাই স্বীকৃতি দিয়েছে। তাহলে প্রশ্ন থেকেই যাচ্ছে বন্ধুরা, এই মুহূর্তে 3টি বড় প্রশ্ন সামনে আসছে। 1, নির্বাচন কমিশন কি সময় সীমা বাড়িয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ পুরোপুরি মানবে? 2, তাতে নির্বাচন কতটা পিছবে? 3 নম্বর, আর সেই বিলম্বই কি রাজ্য সরকারের সাংবিধানিক অবস্থানকে দুর্বল করবে? এখন কোনো চূড়ান্ত উত্তর নেই, কিন্তু এতটুকু পরিষ্কার, এসআইআর আর শুধু প্রশাসনিক প্রক্রিয়া নয়, এটা এখন রাজনৈতিক সংবিধান যুদ্ধক্ষেত্র তৈরি হয়েছে। কারণ রাষ্ট্রপতি শাসন এখন অনিবার্য। এই এমন দাবি অতিরঞ্জিত হতে পারে, কিন্তু এটাও স্বীকার করা যায় না। সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচন কমিশন, রাজ্য প্রশাসন এবং রাজনৈতিক দল 3 পক্ষই চাপে পড়তে পারে। এই চাপ কিভাবে সামলানো হয় তার উপরই নির্ভর করবে বাংলার গণতান্ত্রিক ভবিষ্যৎ। এখন দেখার, গণতন্ত্র জিতবে না প্রশাসনিক জটিলতা। এই নিয়ে আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই বলবেন কমেন্টের মাধ্যমে। আর নজর রাখবেন পলিটিক্যাল নিউজ বাংলায়। ধন্যবাদ।